Assalamu alaikum. This is MK Ruben, lecturer in English, Adhyapak Abdul Mujid College. Today, welcome to AMC online class, dear students. Today, I'd like to discuss on right follow verb. Today's class is specially for second year students. Right follow verb is one of the most important grammatical sections in English. So, from the beginning, we should be very careful while learning the lesson. Okay, let's start our class. আমরা জানাবো সবাই যে আমাদের সাউন্ড কমেন্টে আমরা জানাবো যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আমার কথা সবাই বুঝতে পারছি কিনা, এবং আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা কমেন্ট বক্সে জানাবো এবং আমরা নোট করে নেব। প্রত্যেকের যাদের সামনে এই মুহূর্তে খাতা কলম নেই, আমরা চট করে খাতা কলম নিয়ে নেই এবং আমরা নোট রাখবো। আমি একটু সময় দিব, আর কোনো প্রবলেম হলে বা আমাদের যার যে কোশ্চেন থাকে সেটা আমরা আমার কাছে মোবাইল সামনে আছে, আমরা কমেন্ট বক্সে জানাবো। ঠিক আছে, অনেকেই সালাম হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বারবার রিপিট করতে পারবো না। ওকে, আমরা ক্লাস শুরু করছি। রাইট ফর্ম অফ ভার্ব, আর রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের অনেক আলোচনা, অনেকগুলো রুলস ইনক্লুড করা আছে, বিভিন্ন বইয়ে থাকে। তো রাইট ফর্ম অফ ভার্ব যেহেতু আমাদের এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং আমাদেরকে শুরু থেকেই গুরুত্ব দিতে হবে এটার উপর। এবং আমরা বেসিক ফান্ডামেন্টাল যে রুলসগুলো এগুলো আলোচনা করব। এটা লাগানো হয় না, জাস্ট মিনিট। আচ্ছা, আমরা ফান্ডামেন্টাল যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা ফোকাস করব আমার আলোচনার মধ্যে, যাতে আমরা অল্প সময়, যেহেতু আমাদের ক্লাস অল্প সময়ের জন্য লিমিটেড টাইম থাকে, আমরা এটা করব। তো আমরা প্রথমেই রাইট ফর্ম অফ ভার্বের যে গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপস, আমাদেরকে প্রথমেই ধরে নিচ্ছি এটা একটা গ্যাপ। এখানে এই ভার্বটা আমাদেরকে একটা ভার্ব বসাতে হবে এবং ভার্বটা রাইট হতে হবে, কারেক্ট ইউজ অফ ভার্ব। কারেক্ট যে ভার্বটা বসাবো, এই ভার্বটা বসানোর জন্য আমাদেরকে প্রথমত দুটো সিদ্ধান্তে আসতে হয়। প্রথমত আমরা উই হ্যাভ টু ডিসাইড যে এই ভার্বটা কোন ভার্ব হবে। এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, এই সিদ্ধান্তে আসতে হবে। শূন্যস্থানের যে ভার্বটি থাকবে, যে ভার্বটি আমাদেরকে বসাতে হবে, এই ভার্বটি আমরা কি ফাইনাইট ভার্ব বসাবো নাকি নন ফাইনাইট ভার্ব বসাবো। যদি আমরা এই ডিসিশনটা কিভাবে আসতে হয়, আমরা ধারাবাহিক আলোচনায় সেটা আমরা স্পষ্ট হব এবং সেটা আমরা বুঝতে পারবো খুব সহজে। যদি ফাইনাইট ভার্ব বসাতে হয়, যদি সিদ্ধান্তে আসতে পারি, আমরা যখন সিদ্ধান্তে আসবো যে এই ভার্বটি, এখানের গ্যাপের যে ভার্বটি সেটি যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে আমাদেরকে এখানে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে এই ভার্বটিকে আমরা কোন টেন্সে দিব। নাম্বার 2, পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই ভার্বটি কি আমি অ্যাক্টিভ ফর্মে দিব নাকি প্যাসিভ ফর্মে দিব। কারণ আমরা জানি ভার্ব অ্যাক্টিভ ফর্মেও হতে পারে, আবার প্যাসিভ ফর্মেও বসতে পারে। রাইট ফর্ম অফ ভার্ব আরেকটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, এই ভার্বটি কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই তিনটি সিদ্ধান্তের কোনো একটি সিদ্ধান্তে আমরা ভুল করে বসি, তাহলে উত্তরটি সঠিক হবে না। আর যদি আমরা ডিসিশন নেই যে ফাইনাইট ভার্ব হবে না, যদি আমরা আমাদের বিবেচনায় আমরা দেখি যে এই ভার্বটি নন ফাইনাইট ভার্ব হবে, তাহলে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে এটা কি ইনফিনিটিভ হবে নাকি জিরান হবে নাকি পার্টিসিপল হবে। রাইট ফর্ম অফ ভার্বের যত রুলস, এই দুইটা ভার্বের এই দুইটা সেকশনকে আবর্তিত করেই, সব কেন্দ্র করেই সবগুলো রুলস আমরা পড়ি সাধারণত বইয়ে।
তাহলে আমরা আজকে প্রথমত, যেহেতু আমরা আজকের ক্লাসটা রাইট ফর্ম ভার্বের প্রথম ক্লাস, আমরা বিগত সময় হয়তো অনেকেই আমরা টেন্স ভয়েসের স্ট্রাকচারগুলো শিখে এসেছি, কিন্তু আজকে আরও সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু আমাদেরকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হয় এটা কোন টেন্স, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমরা ফাইনাইট ভার্বকে কেন্দ্র করে প্রথমে আমরা একটু স্টাডি করব। আমরা আজকে প্রথমেই এখন ডিসকাস করব যে টেন্স এবং ভয়েসের স্ট্রাকচারগুলো আমরা একটু এট এ গ্লান্স সংক্ষিপ্তভাবে আমরা একটু দেখে নিব, টেন্স এবং ভয়েসের যে স্ট্রাকচারগুলো। আচ্ছা, তার আগে আমরা আরেকটা বিষয় এখানে জেনে নেই যে অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্মটা কখন হয়। হ্যাঁ, একটা কোশ্চেনের মাধ্যমে শিখি আমরা। কোশ্চেনটা হবে এরকম যে ভার্বের অ্যাক্টিভ ফর্ম কখন ব্যবহৃত হয়। অ্যাক্টিভ ফর্ম আমরা লিখি, কোশ্চেনটা লিখি, ভার্বের অ্যাক্টিভ ফর্ম কখন ব্যবহৃত হয়। আনসার হবে সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ হয়। সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে তখনই ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হয়। আমরা লিখে নেই, আমি একটু সময় নিচ্ছি লেখার জন্য, আলোচনাকালীন সময় আমরা লিখে নিব আর শুনব। ভার্বের অ্যাক্টিভ ফর্ম কখন ব্যবহৃত হয়? উত্তর, সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে তখনই ভার্বের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হয়। এখন প্রশ্ন হবে ভার্বের প্যাসিভ ফর্ম কখন ব্যবহৃত হয়? জাস্ট শুধু অ্যাক্টিভের জায়গায় আমরা প্যাসিভ ফর্ম কখন ব্যবহৃত হয়, পরে আমি একসাথে উদাহরণ দিব। ভার্বের প্যাসিভ ফর্ম কখন ব্যবহৃত হয়? হ্যাঁ, একজন প্রশ্ন করেছি জি পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য কি স্যার? আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব, তোমরা জাস্ট ওয়েট, আমি ধারাবাহিকভাবে একটু আলোচনা করছি। হ্যাঁ, কারণ বিচ্ছিন্ন আলোচনা করলে আমরা হয়তো সব স্টুডেন্টরা একসাথে উপকৃত হতে পারবো না। আমি ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে না বরং সাবজেক্টকেই কিছু করা হয়। সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে না বরং সাবজেক্টকেই কিছু করা হয়, তখনই ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করতে হয়। আমাকে বুঝতে হয়নি, আমরা লিখে নিব। এই কথাটা আমরা ভালো করে শুনি এবং বুঝি। সাবজেক্ট যখন ভার্বের কাজটি নিজে করে না বরং সাবজেক্টকেই কিছু করা হয়, অর্থাৎ ভার্বের যে অ্যাকশন, ভার্বের যে কাজটি সাবজেক্টের উপরে আবর্তিত হয়েছে, তখনই ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করি। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবো। আমরা কি লিখেছি? আচ্ছা, আমি আরো একটু স্পষ্ট লেখার চেষ্টা করছি, একটু বুঝতে হবে আর কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলে লিখতেও সুবিধা হবে। আমরা বেশিরভাগ এক্সাম্পলের মাধ্যমেই বুঝব। যেমন উই স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলি। স্পিক এটা অ্যাক্টিভ ভার্ব, এই ভার্বটা অ্যাক্টিভ ফর্ম, ভার্বের এটা অ্যাক্টিভ ফর্ম। এখন অ্যাক্টিভ ফর্ম কেন হলো? অ্যাক্টিভ ফর্ম এর জন্য যে এখানে আমরা ইংরেজি বলি, অর্থাৎ সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজ করে। এখানে বলার কাজটি আমরা, উই সাবজেক্টই করছে, এজন্য ভার্বটা অ্যাক্টিভ ফর্ম। কারণ রাইট ফর্ম ভার্বে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে 3-4টা প্যাসিভ ফর্ম বসাইতে হয়, অ্যাক্টিভ ফর্ম বসাইতে হয়, আবার পাশাপাশি প্যাসিভ ফর্মও বসাইতে হয়। তো এখন আমরা যদি অ্যাক্টিভ ফর্মটা কখন হয়, প্যাসিভ ফর্মটা কখন হয় এটা না বুঝি, তাহলে কিন্তু আমরা এটা বসাতে পারবো না, বা আমরা সিদ্ধান্তে আসতে পারবো না যে এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। যাই, এখন আরেকটা উদাহরণ পাশাপাশি আমরা
নেই, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়। ইজ স্পোকেন, এটা কোন ফর্ম? প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। এখন একটু চিন্তা করে যদি দেখি আমরা যদি একটু চিন্তা করি যে স্পিক অর্থ হচ্ছে বলা, এখন বলার কাজটা কি ইংলিশ করে? অফকোর্স নট, ইংলিশ বলার কাজটি করতে পারে না। সাবজেক্ট এইখানের এই সাবজেক্টটি নিষ্ক্রিয়, তো যেহেতু এই সাবজেক্টটি নিষ্ক্রিয়, সুতরাং যেহেতু নিষ্ক্রিয় সাবজেক্ট, সাবজেক্ট এখানে কাজ করে না, ইংলিশ এখানে বলে না, ইংরেজিকেই বলা হয়, তাহলে ইংরেজি বলা হয়, তাহলে বোঝা গেল এই ভার্বটা কি? প্যাসিভ। তাহলে যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম, আর সাবজেক্ট যখন নিজে কাজ করে না তখন ভার্বের প্যাসিভ ফর্ম। এভাবে বিভিন্ন টেন্সেরই অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম, টেন্স অনুযায়ী অ্যাক্টিভও ভার্বের অ্যাক্টিভ ফর্মও ব্যবহার হতে পারে, আবার প্যাসিভ ফর্মও ব্যবহার করতে পারে। এই জন্য আমরা এই বিষয়টা আমরা আগে থেকে আলোচনা করে নিলাম। এখন আসি আমরা অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মগুলো এক নজরে সবগুলো টেন্সের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দেখে নেব, তারপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় যাব। আচ্ছা, অল ইনডিফিনিট টেন্স আমরা এখানে লিখি অল ইনডেফিনিট টেন্স, অর্থাৎ আমরা সবগুলো ইনডিফিনিট টেন্স একসাথে পড়বো, দেখব। এখন সবগুলো ইনডিফিনিট টেন্স, আর প্রথমে আমরা অ্যাক্টিভ ফর্মগুলো দেখব, তারপর আমরা প্যাসিভ ফর্মগুলো দেখব। সাবজেক্ট, প্রথমে এই সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম আছে, হ্যাঁ, যেমন আমরা জানি গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, অথবা যেমন রাইট, রোট, রিটেন। ভার্বের তিনটা ফর্ম, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। আমরা ভার্ব ওয়ান যেটাকে বলছি ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্ব ওয়ান যখন দিব তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যদি ভার্ব টু দেই তখন এটা ফিউচার পাস্ট ইনডিফিনিট, আর যখন আমরা শ্যাল বা উইল বসাবো তারপরে ভার্ব ওয়ান বসাবো তখন এটা ফিউচার ইনডিফিনিট। প্লাস এক্সটেনশন, এক্সটেনশন বলতে এখানে হয়তো অবজেক্ট হতে পারে বা কমপ্লিমেন্ট বা মডিফায়ার্স এগুলো বসতে পারে। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের ভার্বের উপরে, অর্থাৎ ভার্বের ফর্মটা দেখলেই, সাবজেক্ট অবজেক্ট দেখে নয়, সাবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখে নয়, ভার্বের ফর্মটা দেখলেই আমরা খুব সহজে বুঝতে পারি এটা কোন টেন্স। তাহলে আমরা সাবজেক্টের সাথে যখন ভার্ব ওয়ান দেখব তখনই আমরা দেখব যে এটা, তখনই বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন দেখব ভার্ব টু সাবজেক্টের পরপর তখন আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট। আর যখন দেখব শ্যাল উইল তারপরে ভার্বের ওয়ান, শ্যাল বা উইল যে কোনো একটা তারপরে ভার্ব ওয়ান, তখনই আমরা বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এগুলোকে, এই অ্যাক্টিভ ফর্মগুলোকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস, আমরা যদি এই ভার্ব ওয়ানকে প্রথমটাকে প্যাসিভ করতে চাই তাহলে আমরা এম, ইজ, আর। সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো যে প্যাসিভ ভার্বের প্যাসিভ ফর্ম তৈরি করার জন্য টেন্স অনুযায়ী আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব ছাড়া, একটা বিষয় সবসময় মাথায় রাখবো যে হেল্পিং ভার্ব ছাড়া কখনোই কোনো প্যাসিভ ফর্ম হয় না, অর্থাৎ ভার্বের প্যাসিভ ফর্মের জন্য অবশ্যই আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হয়। এম, ইজ, আর যদি প্রেজেন্ট টেন্সকে প্যাসিভ করতে যাই ভার্ব ওয়ানকে, আর ভার্ব টুকে যদি আমরা প্যাসিভ ফর্মে নিতে যাই তাহলে আমাদেরকে বসাতে হবে ওয়াজ বা ওয়ার। আর যদি ভার্ব শ্যাল উইল ভার্ব ওয়ানকে প্যাসিভ করতে চাই তাহলে আমরা এখানে দিব শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সব সময় আরেকটা জিনিস মনে রাখবো যে প্যাসিভ করার সময় অলওয়েজ ভার্বের ভার্ব থ্রি ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা প্যাসিভের সময় সবসময় ব্যবহৃত হবে। তারপর আমরা বাই বসাবো,
হ্যাঁ, প্রিপজিশন বসাবো এখানে উপযুক্ত প্রিপজিশন, তবে সচরাচর বাই হয়, বাই প্লাস এজেন্ট। কোশ্চেন আসতে পারে যে এজেন্ট, হোয়াট ইজ এজেন্ট? এজেন্ট হচ্ছে যার দ্বারা কাজটা হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা তো জানি সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, কিন্তু ভার্বের কাজটা যার দ্বারা হয় সেটা যদি উল্লেখ থাকে, ওই যার দ্বারা হয় তাকেই এজেন্ট বলা হয়, ভার্বের কাজটা যার দ্বারা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম একই সাথে অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম, অর্থাৎ সবগুলো ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ একসাথে, অর্থাৎ এগুলো হলো সবগুলো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ এম ইজ আর ভার্ব 3। আর যদি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে চাই ভার্ব 2 কে, তাহলে ওয়াজ আর প্লাস ভার্ব 3। আর যদি ফিউচার ইনডিফিনিটকে প্যাসিভ করতে চাই তাহলে শ্যাল উইলের পরে আমরা বি দিতে হবে, অর্থাৎ শ্যাল বি, উইল বি, তারপর ভার্ব 3 প্লাস বাই প্লাস এজেন্ট। এভাবে আমরা সবগুলো ইনডিফিনিটকে ধারাবাহিকভাবে প্যাসিভ করতে পারি। আচ্ছা, এখন উদাহরণের মাধ্যমে আমরা একটা উদাহরণ দিতে পারি বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। এক্সাম্পল, we speak, আর যদি আমরা পাস্ট টেন্সে দেই তাহলে স্পুক, আর ফিউচারে যদি দেই উই উইল স্পিক ইংলিশ। খেয়াল করি আমরা এখানে কিন্তু একের ভিতরে 3 in 1, অর্থাৎ একের ভিতরে 3টি সেন্টেন্স। যদি আমরা স্পিক ব্যবহার করি তার মানে ভার্ব 1। হ্যাঁ, এখানে একটু অর্থের তারতম্যটাও দেখে নেই। আমরা উই স্পিক ইংলিশ, তাহলে অর্থ দাঁড়াচ্ছে আমরা ইংরেজি বলি, প্রেজেন্ট টেন্স। আর যদি এখানে আমরা ভার্ব 2 ইউজ করেছি, ভার্ব 2 যেভাবে এতক্ষণ আমরা স্ট্রাকচার দিয়েছি, আমি আর স্ট্রাকচার এখানে দেখাবো না, আমরা খেয়াল করব ধারাবাহিকভাবে, তাহলে এটার অর্থ হবে বলেছিলাম, স্পুক বলেছিলাম, কারণ ভার্ব। আর ভার্ব 1 এর পূর্বে উইল আছে, তাহলে এখানে অর্থটা হবে বলবো, বলবো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট ইনডিফিনিট, স্পিক দিলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ভার্বের 2 দিলে পাস্ট দিলে পাস্ট ইনডিফিনিট, আর ভার্ব 1 এর সামনে শ্যাল বা উইল দিলে এটা ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, উইল স্পিক, বলবো, বলি, আমরা ইংরেজি বলি, আবার বলেছিলাম অথবা বলবো, 3টা টেন্স একসাথে। এখন একসাথে আবার যদি এগুলোকে একটু পেসিভ করে নেই, তাহলে আমরা ইংলিশটাকে যদি সামনে আনি, ইংলিশ স্পিককে যদি পেসিভ করি, আমরা একটু আগে স্ট্রাকচারে দেখতে পেয়েছি এমিজারে লাগবে, এমিজারে লাগবে, কারণ ভার্ব 1কে পেসিভ করার জন্য এমিজারে লাগবে। তাহলে ইংলিশের সাথে আমরা বসাবো ইজ, তারপর বসাবো স্পোকেন, ইজ স্পোকেন, এটা হয়ে গেল। আর যদি স্পোককে পেসিভ করি, পাস্ট ফর্মকে, ভার্ব 2কে, তাহলে দিতে হবে কি ওয়াজ, ওয়াজ স্পোকেন, ওয়াজ স্পোকেন। আর যদি উইল স্পিককে পেসিভ করি তাহলে উইলটা ঠিকই থাকবে, আমরা উইলটা দিব, তারপরে বি দিব এটার সাথে, উইল বি স্পোকেন, স্পোকেন বাই আস। তাহলে ইজ স্পোকেন, ওয়াজ স্পোকেন, উইল বি স্পোকেন, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, আবার ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। এতক্ষণ আমরা যেভাবে স্ট্রাকচার পড়লাম, তাহলে এখানে অর্থের তারতম্যটা একটু দেখি, আমরা অর্থ করে নিই। বলা হয়, আর এখানে বলবো বলা হয়েছিল, আর এখানে বলবো বলা হবে। আমরা এইভাবে টেন্স বা অ্যাক্টিভ প্যাসিভ অনুযায়ী আমরা মিনিং করে নিব। আচ্ছা, একজন বলেছি স্যার লেখার সময়টা দিয়েন। হ্যাঁ, একটু ফাস্ট লিখতে হবে যেহেতু আমাদের সময় কম, তো এই তো সময় আছে, আমি লেখার সাথে সাথে প্রয়োজনে লিখে নেব, তারপর তো আমি কথা বলছি। হ্যাঁ, ওকে, অসুবিধা নাই, আমরা লেখার সময় পাবো। ঠিক আছে, আশা করি লিখে ফেলেছ। একটু ফাস্ট হওয়া উচিত আমাদেরকে, আর একটু ফাস্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুব সহজ সহজ বাক্য। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, আমরা এতক্ষণ কিন্তু টোটাল কয়টা স্ট্রাকচার পড়লাম? 6টা স্ট্রাকচার পড়লাম। 3টা হলো অ্যাক্টিভ স্ট্রাকচার আর 3টা হলো প্যাসিভ স্ট্রাকচার। এখন আমরা অল কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা অল কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা টোটাল কন্টিনিউয়াস টেন্সগুলোকে একসাথে পড়ব। অল কন্টিনিউয়াস টেন্স,
হ্যাঁ, আমি এখানে একটু কথা বলে নিই। অনেকে হয়তো আমরা টেন্স ভয়েসের স্ট্রাকচারগুলো জানি, অনেকে হয়তো আগে শিখেছি, এখন একটু খুব পুরোপুরি স্ট্রাকচারগুলো সম্পূর্ণ ক্লিয়ার না, অনেক দিন গ্যাপের কারণে হয়তো আমরা এই জন্য ক্লাসটা প্রথমে নেওয়া, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস, এবং আমার টপিক যেহেতু রাইট ফর্ম ভার্ব আমি পড়াবো, তো রাইট ফর্ম ভার্বের রুলস যদি আমি প্রথমেই রুলস পড়াতাম তাহলে হয়তো স্ট্রাকচার যাদের সমস্যা আছে তারা হয়তো পরবর্তীতে বুঝতে সমস্যা হতো। এই জন্য টেন্স এবং ভয়েসের স্ট্রাকচারগুলো আগে শিখে নিলাম, এবং টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্র এবং প্যাসিভ ভয়েস কখন হয় এটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা স্ট্রাকচারগুলো একবার পড়ে নিচ্ছি, এই জন্য যাতে পরবর্তীতে আমরা রুলসে আর না আটকাতে হয়, রুলসগুলো যাতে সহজে বুঝতে পারে। আচ্ছা, অল কন্টিনিউয়াস টেন্স আসি, আমরা এখন লিখি। প্রথমে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারগুলো লিখব। সাবজেক্ট প্লাস এম ইজ আর, ওয়াজ, ওয়ার। এম ইজ আর যখন আমরা প্রেজেন্ট করব, যখন পাস্ট কন্টিনিউয়াস তৈরি করব তখন আমরা ওয়াজ ওয়ার দিব। আর যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস তৈরি করতে চাই তাহলে আমরা বসাবো শ্যাল বি, উইল বি। খুব সহজ ব্যাপার। আসলে হেল্পিং ভার্বগুলো জানলে আর মূল ভার্বটা কি হয়, মূল ভার্বের সব সময় যখন কন্টিনিউয়াস টেন্স তৈরি করব তখনই মূল ভার্বের সাথে অ্যাক্টিভে সবসময় ভার্বের আইএনজি ফর্মটা হবে, তারপরে এক্সটেনশন হবে। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি। সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যদি এমন হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি সাবজেক্ট ওয়াজ ওয়ার তারপরে ভার্বের সাথে আইএনজি তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যখন সাবজেক্ট শ্যাল বি, উইল বি তারপরে ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি দিয়ে দেব, তখনই এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা খুবই সহজে বুঝতে পারছি। সবগুলো অ্যাক্টিভ স্ট্রাকচার চলে গেল। এখন আমরা এই অ্যাক্টিভগুলো শেষ করলাম, এখন আমরা প্যাসিভ স্ট্রাকচারগুলো দেখব যে প্যাসিভ করতে হলে কিভাবে হয়। এভাবে পাশাপাশি আমার মতে যে পাশাপাশি স্ট্রাকচারগুলো রেখে শিখলে কিন্তু খুব সহজে শেখা যায়, বোঝা যায় যে এগুলো অ্যাক্টিভ আর এগুলো প্যাসিভ। সাবজেক্ট, এখন এটা যদি ল্যাপটপ বা কম্পিউটার হতো, ডেস্কটপ হতো, তাহলে আমি এখানে কি করতাম, ব্লক করতাম এই জায়গাটাকে, তারপরে কপি করতাম, পেস্ট করতাম। তো এই যে কপি পেস্ট করি আমরা, এখানে অ্যামিজার আছে, এখানেও আমরা অ্যামিজার বসাই দেই। তার মানে বোঝা গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া খুবই সহজ, কারণ মিল থাকে, স্ট্রাকচারাল অনেক মিল আছে, স্ট্রাকচারাল সিমিলারিটি কিন্তু এখানে আছে। তারপরে ওয়াজ, ওয়ার ঠিক আগের মতো বসাই দিই, শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। তারপর এই কপি পেস্ট করার পরে এখানে যা কিছু আছে ঠিক কপি করলাম, পেস্ট করলাম। এরপর যখন প্যাসিভে নিয়ে যাব কন্টিনিউয়াস টেন্সগুলোকে, সবসময় একটা বিষয় মাথায় রাখবো যে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সে কি হয়, বিং, বিং। তারপর ভার্ব 3 প্লাস বাই প্লাস এজেন্ট। তাহলে সবগুলো কন্টিনিউয়াসের প্যাসিভ আমরা একই সাথে পেয়ে গেলাম, যে অক্সিলারি ভার্বগুলো কপি পেস্ট করে দিলাম, তারপরে বিইং দিলাম, তারপরে ভার্ব 3 দিলাম, বাই প্লাস এজেন্ট। কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল অ্যাক্টিভ এবং প্যাসিভ। আচ্ছা, অনেকেই বলছি যে স্যার একটু লেখার সময় দিয়েন। আমি কিন্তু মোটামুটি সময় দিচ্ছি, লেখার পর একটু কথা বলছি, লেখার উপর স্ট্রাকচারগুলোর উপর কিন্তু একটু কথা বলছি। সুতরাং আমার মনে হয় লজিক্যালি সময় পাওয়ার কথা, সময় পাচ্ছ নিশ্চয়ই, তো একটু আমরা মাথায় রাখবো। আচ্ছা, স্ট্রাকচারগুলো শেষ হলো, এখন আসি আমরা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল দিব এই জন্য যাতে এটা অর্থ করে আমরা শিখে নেই। এক্সাম্পল, কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ প্রথমে দেই। অ্যাক্টিভের উদাহরণটা, উই আর ডুইং আচ্ছা, আর ডুইং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সবগুলো এক্সাম্পল একসাথে দিয়ে ফেলি। উই আর ডুইং, উই ওয়ার ডুইং, আর যদি ফিউচার নেই উই উইল বি ডুইং আওয়ার হোমওয়ার্ক। উই আর ডুইং
উই আর ডুইং, উইল বি ডুইং আওয়ার হোমওয়ার্ক। উই আর ডুইং অর্থ কী হবে? করছি, আমরা আমাদের বাড়ির কাজ করছি। হোমওয়ার্ক মানে কি? বাড়ির কাজ। তাহলে অর্থটা দাঁড়াবে আমরা আমাদের বাড়ির কাজ করছি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এটা পাস্ট, অতীতে চলমান, তাহলে এখানে অর্থটা দেব করছিলাম, করছিলাম, শুধু এটার সাথে লাম যুক্ত হবে। আর যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে আমরা বলবো করতে থাকবো, করতে থাকবো। হ্যাঁ, ক্রিয়ার চিহ্নগুলো যারা আমরা আগে থেকেই পড়েছি বা এখনও বই খুললে যে কোনো বই ক্রিয়ার চিহ্নগুলো দেওয়া থাকে, তাহলে আমরা টেন্সের ইংলিশ স্ট্রাকচারটা ঠিক হলে বাংলা করাটা কিন্তু নট দ্যাট মাচ ডিফিকাল্ট, ইজি, অনেকটাই ইজি। তারপর আমরা যদি এটাকে পেসিভ করে নেই, তাহলে আমরা সামনে নিয়ে আসবো আওয়ার হোমওয়ার্ক, আওয়ার হোমওয়ার্ক আর ডুইং। আমরা এখানে হোমওয়ার্কের সাথে বসাবো ইজ। আর আমরা জানি, একটু আগে স্ট্রাকচারে দেখে এসেছি যে কন্টিনিউয়াসের সময় কি বসাতে হয়? বিং। তাহলে ইজ বিং আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে তার মানে ডান। তাহলে ইজ বিং ডান, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ কি হবে? ওয়াজ বিং ডান, ওয়াজ বিং ডান। আমরা দেখতেই পাচ্ছি যে ডুইং, কিন্তু ডুইংয়ের সাথে যে আইএনজিটা সেটা চলে আসতেছে বি এর সাথে, বিং। আর ডু যে মূল ভার্বটা সেটা হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পেসিভের বেলায়। আচ্ছা, ওয়াজ বিং ডান। তারপরে এটাকে যখন ফিউচার কন্টিনিউয়াসটাকে পেসিভ করব, তখন হবে উইল বি বিং ডান, উইল বি বিং ডান বাই আস, বাই আস। তাহলে এটার বাংলা হবে, এখানে যেহেতু করছি এখানে হবে করা হচ্ছে, তারপরে এখানে হবে করা হচ্ছিল, করা হচ্ছিল, তারপরে হবে করা হতে থাকবে, করা হতে থাকবে, করা হতে থাকবে। হ্যাঁ, লিখে নেই আমরা। এখন কিন্তু আমরা সবগুলো কন্টিনিউয়াস টেন্স শেষ করে ফেলেছি। হ্যাঁ, সবগুলো কন্টিনিউয়াস টেন্স শেষ। এই স্ট্রাকচারটা যদি আমরা মনের মধ্যে রাখতে পারি, খুব ভালোভাবে এক দুইবার লেখে নেই, নিজেরা একটু চিন্তা করে নেই, তাহলে আমার মনে হয় যে টেন্স ভয়েসের যে স্ট্রাকচারগুলো আর কখনোই মাথা থেকে যাওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে উদাহরণটা আমরা মুছে দিচ্ছি, তারপরে আমরা পারফেক্ট টেন্সে যাব। অল পারফেক্ট টেন্স লিখে নেই সবাই। একটু ডিউরেশনটা দেখো তো, কতক্ষণ ক্লাসটা কন্টিনিউ হয়েছে। আচ্ছা, অল পারফেক্ট টেন্স, অল পারফেক্ট টেন্স 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আরো 10 মিনিট। অল পারফেক্ট টেন্স আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারে যাব। সাবজেক্ট প্লাস প্রথমে আমরা দিব হ্যাভ, হ্যাজ। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে চাই, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি ব্যবহার করব? হ্যাভ অথবা হ্যাজ। আর যদি পাস্ট পারফেক্ট করতে চাই, এখানে একটাই হেল্পিং ভার্ব হ্যাড। আর যদি আমরা ফিউচার পারফেক্ট করতে চাই, তাহলে আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দুটোর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা ভার্ব 3 বসাবো প্লাস এক্সটেনশন। শেষ, সবগুলো পারফেক্ট টেন্স শেষ হয়ে গেল, সবগুলো পারফেক্ট টেন্স শেষ হয়ে গেল। আর যদি এখন আমরা এগুলোকে পেসিভ স্ট্রাকচারে নিয়ে যাই, পেসিভ নিয়ে যাই, তাহলে আমরা আবারও আগের মতো কপি পেস্ট করব। এখানে কপি পেস্ট, তার মানে যা আছে তাই লিখব। হ্যাভ, হ্যাজ, had, shall have, will have। তাহলে কি করলাম? তেমন কিছু করা হয়নি, এখানে যা আছে ঠিক কপি পেস্ট হয়েছে। হ্যাঁ, পেসিভ করাটা আসলে কতই সহজ যদি আমরা একটু খেয়াল করি। তাহলে অ্যাক্টিভ স্ট্রাকচারে যা আছে, পেসিভ স্ট্রাকচারে হেল্পিং ভার্ব সেগুলোই আছে। শুধু পেসিভের বেলায় আমরা এখানে যেই কোনো পারফেক্ট টেন্সকে পেসিভ করার সময় আমরা বিন দিব, তারপর ভার্ব 3 দিব, ভার্ব 3, তারপর বাই প্লাস এজেন্ট, এটা বসাবো। ভেরি সিম্পল।
হ্যাঁ, কন্টিনিউয়াসের বেলায় আমরা বসিয়েছিলাম বিং, এখন পারফেক্টের বেলায় আমরা বসাচ্ছি বিন। তো একটু লক্ষণীয় বিষয়, একেবারেই সহজে খেয়াল করা যায়, এই স্ট্রাকচারগুলো আমাদের আসলে ভুল হওয়ার কথা নয়। তো এই হলো প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। হ্যাঁ, যারা আমরা বলতেছি যে লেখার সময় নেই, আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওটা পজ করে ইচ্ছা করলে টেনেও লেখার সুযোগ আছে। হ্যাঁ, যেহেতু আমাদের কম সময়, আমরা একটু তাড়াতাড়ি করছি। আচ্ছা, এখন উদাহরণের মাধ্যমে আমরা একটু এক্সাম্পল দিচ্ছি সবগুলোর। যদি বলি আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান ভার্বটা ইউজ করেছি, আমরা এখানে দেব আই হ্যাভ ফিনিশড। আই হ্যাভ ফিনিশড। পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট করতে চাইলে আমি দিব হ্যাড ফিনিশড। আর যদি আমি ফিউচার পারফেক্ট করতে চাই তাহলে আই উইল বা শ্যাল একটা দিলে হয়, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তাহলে হ্যাভ ফিনিশড, হ্যাড ফিনিশড, উইল হ্যাভ ফিনিশড। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এখানে বাংলার মিনিংয়ের অবশ্যই একটু তারতম্য আছে। টেন্স ভয়েসটা যখন চেঞ্জ হয়, এক টেন্স থেকে আরেক টেন্সে যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যায়, সেখানে বুঝতে হবে আমাদেরকে মিনিংটা কিন্তু একরকম থেকে যায় না, অবশ্যই মিনিংয়ের একটা পরিবর্তন আসে। তাহলে এখানে অর্থটা হবে শেষ করেছি, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আর এখানে আমরা মিনিংটা করব শেষ করেছিলাম, আর এখানে হবে শেষ করে থাকব, শেষ করে থাকব। এখন প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে যাই। মাই হোমওয়ার্ক হ্যাভ ফিনিশড যদি প্যাসিভ করি, তাহলে মাই হোমওয়ার্কের সাথে আমি হ্যাভ দিব না, আমরা এখানে একটা অপশন ছিল হ্যাভ অথবা হ্যাজ, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হয়, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু আমি সংক্ষেপে বলে নিচ্ছি, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বটাও সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্বটাও প্লুরাল হয়। তো হোমওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট, সেজন্য সেটার সাথে সিঙ্গুলার ভার্ব হবে মাই হোমওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। তারপর পাস্ট পারফেক্টকে যদি প্যাসিভ করি তাও হ্যাডের সাথে বিন দেবো, হ্যাড বিন ফিনিশড। আর যদি ফিউচার পারফেক্টটাকে প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে যাই তাহলে হবে উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি, বাই মি। হ্যাজ বিন ফিনিশড প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম, had been finished past perfect এর passive form, will have been finished future perfect এর passive form। এখানে বাংলা মিনিং এর একটা তারতম্য আসবে, শেষ করেছি, আর এখানের মিনিংটা আসবে শেষ করা হয়েছে, শেষ করা হয়েছে, শেষ করা হয়েছিল। শেষ করা হয়ে থাকে। ঠিক আছে, লাস্ট যে আমরা সবগুলো টেন্স, সবগুলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং উদাহরণ জানতে পেরেছি। এখন আমরা অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানতে পারবো। আমরা লিখে নেই অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা আলাদা আলাদাভাবে টেন্স এবং ভয়েস শিখছি না, আমরা একই সাথে টেন্স এবং ভয়েস, অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচারগুলো শিখে যাচ্ছি। হ্যাঁ, লিখে নেই অ্যাক্টিভ, সাবজেক্ট,
যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে যাই তাহলে আমরা প্রথমে দিব হ্যাভ হ্যাজ। যদি পাস্ট পারফেক্ট দিতে চাই তাহলে আমি হেল্পিং ভার্ব হিসেবে প্রথমেই দিব হ্যাড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাইলে আমি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। আর তারপর হেল্পিং ভার্ব হিসেবে আরেকটা হেল্পিং ভার্ব দিব বিন। নেক্সট ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দিব, তারপরে এক্সটেনশন দিব, এক্সটেনশন প্লাস এখানে উল্লেখ করার প্রয়োজন যে এখানে ফর অথবা সিন্স, অর্থাৎ একটা প্লাস টাইম। এখানে ফর সিন্স দিয়ে কোনো সময়ের উল্লেখ থাকে, বিশেষ করে এই টেন্সটা তখনই ব্যবহৃত হয় যখন একটা নির্দিষ্ট সময় ধরে বর্তমানে কোনো কাজ চলছে অথবা অতীতের কোনো সময় ধরে কোনো কাজ চলছিল। এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। প্যাসিভ ফর্মে আমরা কি লিখব? এখানে আমরা লিখে রাখি নো প্যাসিভ, কারণ এই স্ট্রাকচারগুলোর প্যাসিভ করার প্রয়োজন হয় না, বা প্র্যাকটিক্যালি এইগুলোর প্যাসিভ স্ট্রাকচারে কথা বলা হয় না বা ব্যবহার নেই, যে জন্য আমরা সেগুলোর প্যাসিভ ফর্ম করার নিষ্প্রয়োজন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম তখন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি তখন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবগুলো কন্টিনিউয়াস টেন্স আমরা একসাথে জেনে নিলাম এবং এগুলোর প্যাসিভ ফর্ম হচ্ছে না, প্যাসিভ ফর্ম হবে না। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এইটা আরেকটু স্পষ্ট হতে পারি। I have been working since morning. I have been working since morning. Have been working এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সিন্স মর্নিং এখানে না থাকতো, যে আমি কাজ করছি, তাহলে তো আমরা বলতাম আই এম ওয়ার্কিং। কিন্তু এখানে যখন সিন্স মর্নিং এসেছে তখনই এখানে প্রেজেন্ট পারফেক্টের প্রয়োজনীয়তা এসেছে। তার মানে এই টেন্সটা অতীত থেকে কোনো কিছু শুরু হয়ে, অতীতে কোনো কাজ শুরু হয়ে যখন বর্তমান সময় পর্যন্ত ওই কাজটা চলমান আছে, এমন ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিই, পাশাপাশি এক্সাম্পলগুলো থাকলে সহজেই বোঝা যায়। I had been working for 2 hours before he came. Before he came এই ক্লজটা এখানে কিন্তু ভার্ব টু ফর্ম বোঝা যাচ্ছে পাস্ট টেন্স। এই ক্লজটা থাকার কারণে এখানে বোঝা যাচ্ছে যেটা পাস্ট টেন্স। আবার এখানে যখন ফর 2 আওয়ার্স আছে তখনও বোঝা যায় যে কাজটা চলমান ছিল। তার মানে এই কাজটা অতীতের ভিতরেই চলমান ছিল, অতীতের কোনো একটা সময় শুরু হয়ে আবার নির্দিষ্ট একটা সময় ধরে চলমান ছিল, যে কারণে এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তার মানে এটার অর্থ হলো সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজ করছিলাম। আর পূর্বের সেন্টেন্সটির অর্থটা হচ্ছে যে সকাল থেকে আমি কাজ করছি। তার মানে আগেই শুরু হয়েছে কাজটা, সকাল থেকেই আমি এখনও কাজ করছি, সকালে কাজ শুরু করেছি, এখনও আমার কাজ শেষ হয়নি, সকাল থেকে আমি কাজ করছি। আর এটার অর্থ হলো সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজ করছিলাম। আচ্ছা, এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের একটা এইটার ব্যবহারটা তুলনামূলক কম হয়, কিন্তু হয়। I will have been working for 2 hours এটার মধ্যেই দিচ্ছি বিফোর হি কামস। এখানে পাস্ট ইউজ করা যাবে না, এখানে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বিফোর হি কামস। সে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজ করতে থাকব। অর্থাৎ আমরা যখন সিকোয়েন্স অফ টেন্স পড়বো সেটা আমরা আরও ভালোভাবে জানবো যে একই সেন্টেন্সের মধ্যে যখন বিভিন্ন টেন্স আমরা ব্যবহার করি, ওই টেন্সগত যে সামঞ্জস্য রক্ষা করা, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ
ওপরে পাস্ট কন্টিনিউয়াস ছিল প্রথম অংশটাতে, কিন্তু ওই পরের ক্লজটাতে আবার পাস্ট ইনডিফিনিট। এভাবে টেন্সের যে ব্যালেন্সটা, টেন্স কোন ক্লজের মধ্যে কোন টেন্স থাকা উচিত, এটা আমরা সিকোয়েন্স অফ টেন্স রাইট ফর্ম ভার্বের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমরা ধারাবাহিকভাবে করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসটা কনক্লুড করে দিব। আমরা আজকে এতটুকুই জানলাম যে রাইট ফর্ম অফ ভার্বের শুরুর দিকে অর্থাৎ স্ট্রাকচারগুলো, টেন্স ভয়েসের স্ট্রাকচারগুলো জানলাম। অ্যাক্টিভ ফর্ম কখন হয়, প্যাসিভ ফর্ম হয় কখন জানলাম। পরবর্তীতে আমরা রুলস ভিত্তিক আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে যেগুলো আলোচনা করব। উইশিং ইউর ব্রাইট ফিউচার অ্যান্ড সাকসেসফুল লাইফ, আইড লাইক টু কনক্লুড মাই ক্লাস হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ক্লাস।